বর্তমান বিশ্বের এক ক্রমবর্ধমান মহামারীর নাম স্থূলতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় দেখা যায় এই বিশ্বের প্রতি ৮ জনের মধ্যে একজন স্থূল ব্যক্তি পাওয়া যায়। ১৯৯০ সাল থেকে প্রাপ্তবয়স্কদের মধ্যে এর সংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণ এবং অপ্রাপ্তবয়স্কদের মধ্যে এর সংখ্যা বেড়ে হয়েছে ৪ গুণ। প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খাদ্য ও পুষ্টি বিষয়ক বিশেষ আয়োজন পুষ্টি কথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমি বুশরা। আমাদের আজকের বিষয় স্থূলতা পরিহারে খাদ্য ও পুষ্টি। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি কর্মরত আছেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট হিসাবে। ধন্যবাদ আপনাকে, আজ আমাদের মাঝে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনাকেও ধন্যবাদ পুষ্টিগত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, ওজন কমানোর জন্য প্রথমেই আমাদের কি ধরনের চিন্তা ভাবনা করা উচিত? ওজন কমানোর জন্য প্রথমে যে চিন্তা ভাবনা, সেটা আমি ওজন কমাবো এই চিন্তা ভাবনাটা আগে করা উচিত। এক্ষেত্রে দেখা যায় যাদের একটু ওভারওয়েট থাকে ওনারা সবসময় একটু ফুডি টাইপের হয়ে থাকেন, একটু খেতে পছন্দ করেন। তো প্রথমে ওনাকে এই বিষয়টা মাথায় নিতে হবে যে আসলে ওজনজনিত আমার কী কী জটিলতা হতে পারে বা থাকতে পারে। সেই হিসেবে প্রথমে তাকে চিন্তা করতে হবে ওজনটা কমাবো। অনেক সময় দেখা যায় যে ফ্যামিলি মেম্বাররা মনে করছেন যে ওজন কমাইতে হবে, তারা জোর করে হয়তো তাকে ডায়েট মেনটেন করাচ্ছেন বা ওজন কমাতে চেষ্টা করছেন। সেক্ষেত্রে দেখা যায় ওই ব্যক্তির আগ্রহ না থাকার ফলে এটা ভালোভাবে কাজে আসে না। কিন্তু ওই ব্যক্তি যদি নিজে মনে করে যে আমি ওজন কমাবো, সে যদি এটা ভিতর থেকে উপলব্ধি করতে পারে, তখনই দেখা যায় সে এটাতে সাকসেস হয়। এই জন্য প্রথম যেটা করতে হবে, তাকে এই চিন্তাটা করার পরে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে যে আসলে কীভাবে ওজন কমানো যায়। এখন ওজন কমানো নামে অনেক সময় অনেকে দেখা যায় বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করে, সেটা সবার জন্য হয়তো ভালো ফলাফল নাও নিয়ে আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কিছু ক্ষতির কথাও আমরা শুনে থাকি। তাই সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ওনাকে এই জার্নিটা শুরু করতে হবে। বর্তমানে ওজন বাড়ার জন্য প্রধান কি কি কারণ রয়েছে? ওজন বাড়ার জন্য বর্তমানে যে কারণগুলো রয়েছে তার সবগুলোকে একসাথে যদি আমি বলি, আমাদের লাইফস্টাইল প্রবলেম। সেখানে লাইফস্টাইল বলতে আমাদের ডেইলি অ্যাক্টিভিটি, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ঘুম, সবগুলোর একটা ইমব্যালেন্স এদের মাঝে দেখা যায়। তারা টাইমলি খায় না, রাতে ঠিকঠাক ঘুমায় না, বা কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। আমরা এখন এমন একটা সময় বসবাস করি যেখানে দেখা যায় আমাদের কোনো শারীরিক পরিশ্রম নাই বললেই চলে। যেমন আমরা ছোট ছোট দূরত্বগুলো রিক্সা, গাড়ি, সিএনজি এগুলোতে যেতে চেষ্টা করি। একটা বিল্ডিংয়ে যদি 2 তলা থেকে 5 তলায় উঠি, সবার আগে দেখি যে লিফট আছে কিনা। লিফট থাকলে কিন্তু হাঁটতে চাই না। তো এই ব্যাপারগুলোতে আমরা ছোট ছোট পরিশ্রমগুলোকে এড়িয়ে যেতে চাই। এখন ধনী গরিব প্রত্যেকটা মানুষই চায় শরীরকে একটু সুখ দিতে। সেই হিসেবে দেখেন, আমি যদি বলি একজন রিক্সাওয়ালা, সে কিন্তু রিক্সার মধ্যে ব্যাটারি লাগিয়ে নিচ্ছে, এতে কিন্তু তার শরীরটাকে সে আরও অলস বানাচ্ছে। হ্যাঁ, তো এইসব দিক থেকে দেখা যায় যে বলে যে ঠিক আছে আমি তো খুব পরিশ্রম করি, কি পরিশ্রম করি, রিক্সা চালাই, কিন্তু ব্যাটারি চালিত রিক্সা। তাহলে এটা আসলে কোনো শারীরিক পরিশ্রম না। তা আমরা অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ যে আমরা ছোট ছোট দূরত্বগুলো এড়িয়ে চলি, পরিশ্রমগুলোকে এড়িয়ে চলি। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটা। আমরা পরিশ্রম যতটা কম করি, আমরা খাই আবার তার চেয়ে বেশি। খাবার হচ্ছে আমাদের জ্বালানি। নিয়ম হচ্ছে খাবার খেতে হয় আর খরচ করতে হয়, কিন্তু আমরা খরচ করি না, শুধু খাই। আমরা ক্যালোরি ব্যালেন্সটা করতে পারি না, যে আমার কতটুকু ডেইলি রিকোয়ারমেন্ট আর আমি কতটুকু খরচ করছি, এই ব্যালেন্সটা আমরা করতে পারি না। এক্ষেত্রে দেখা যায় যে আমরা খাবার একটু মজা হলে না বুঝে বেশি খেয়ে ফেলছি, পছন্দের খাবার হলে বেশি খেয়ে ফেলছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অতিরিক্ত ক্যালোরি ইনটেক করার কারণে আস্তে আস্তে ওজনটা বেড়ে যাচ্ছে। আর ঘুমের ব্যাপারটা হচ্ছে, বিজ্ঞান এখন বলছে যে, বা অনেক আগে থেকে বিজ্ঞান গবেষণায় দেখছে যে আমরা যখন রাতে দেরি করে ঘুমাই, আমাদের শরীরে কিছু হরমোনের ইমব্যালেন্স তৈরি হয়। তো আমাদের এখন এই যে জেনারেশন, যেটা আপনি শুরুতে যেটা বললেন যে প্রাপ্তবয়স্কদের মধ্যে একটা বড় অংশে ওবিসিটি বাড়ছে, আবার বর্তমান শিশুদের মধ্যে ওবিসিটির প্রবণতা আরও বেশি বাড়ছে। তো এদের লাইফস্টাইল পর্যবেক্ষণ করলে দেখা যায় এরা কেউ রাত 12টা, 1টা, 2টার আগে কেউ ঘুমায় না। আর যারা টিনেজার, এরা 2টা, 3টা, 4টাও বাজিয়ে দেয়, তো পুরো রাতটা জাগিয়ে কাটিয়ে দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় এদের শরীরে কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে ওজনটা কোনো কারণ ছাড়াই আবার বাড়তে থাকছে। তা আসলে অনেকগুলো কারণকে আমি বলে থাকি যে লাইফস্টাইলের প্রবলেমের কারণে আমাদের ওজনটা বেড়ে যাচ্ছে। কারণ আমরা যখন জন্মগ্রহণ করি, একজন শিশু হিসাবে সবাই কিন্তু ওই 3 কেজি 3.5 কেজি ওজন নিয়ে জন্মাই। এরপরে বাকিটুকু তার বিভিন্ন রকম অভ্যাসের ফলে আস্তে 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 ওজনটা বেড়ে যাচ্ছে।
তো সেক্ষেত্রে শুধু ওজন বাড়াতে শুধু খাওয়া দাওয়াটা মেনটেন করলে হবে, ব্যাপারটা কিন্তু এমন না, সবগুলো বিষয়কে একসাথে নিয়ে আসতে হবে, এটা একটা প্যাকেজ বলা যায় আর কি। অতিরিক্ত ওজনের কারণে আমাদের কি কি ধরনের সমস্যা দেখা দিতে পারে? না, আসলে অতিরিক্ত ওজনের কারণে আমাদের অনেক ধরনের সমস্যা অলরেডি দেখা দিচ্ছে। এখন দেখা যায় আপনার অতিরিক্ত ওজনের কারণে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়ছে, হার্টের অসুখের ঝুঁকি বাড়ছে, রক্তে কোলেস্টেরল বা লিপিড প্রোফাইল বেড়ে যাচ্ছে, ওবিসিটি বেড়ে যাচ্ছে। আবার মেয়েদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার পিসিওএস প্রবলেম। অল্প বয়স থেকে অতিরিক্ত ওজনের কারণে তাদের পিসিওএস ডেভেলপ করে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে অনেক ধরনের গাইনোলজিক্যাল প্রবলেম কিছু দেখা যাচ্ছে। তো এই সমস্যাগুলো নিয়ে যখনই এই ব্যক্তিরা ডাক্তারের কাছে যায়, ডাক্তার ওষুধ প্রেসক্রাইব করার আগেই উপরে বড় করে লিখে দেয় ওজন কমাবেন। তার মানে এখানে মেইন ব্যাপারটা থাকে কিন্তু ওজনের জন্য অনেক সমস্যাটা হয়ে যাচ্ছে। তো এই জন্য এক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রবলেমগুলোর সাথে সাথে আস্তে আস্তে এটা যদি অনেকদিন থেকে যাচ্ছে, হয়তো ওবিসিটিটা অনেকদিন থেকে যাচ্ছে, তখন ডায়াবেটিস হয়ে যাচ্ছে। এখন ডায়াবেটিস রিলেটেড যে জটিলতা সেগুলো কিন্তু চলে আসছে। এখন ডায়াবেটিক রিলেটেড জটিলতাগুলো শুরু হয়েছে কিন্তু ওবিসিটি থেকে। তাহলে সেক্ষেত্রে বলা যায় আসলে ওবিসিটির কারণে অনেকগুলো আমাদের নন কমিউনিকেবল যত ডিজিজ আছে সবগুলো ঝুঁকি বেড়ে যায়। কি ধরনের খাবার ওজন কমাতে সাহায্য করে? আসলে এরকম একটা প্রশ্ন আমাদের সবসময় শুনতে হয় যে কি খেলে ওজন কমে। পৃথিবীতে কোনো খাবারই নেই যেটা খেলে ওজন কমে, বাড়ির স্বাভাবিক খাবারগুলো খেয়ে ওজন কমানো যায়। কিন্তু মানুষ সবার আগে খোঁজে যে কি খাইলে ওজন কমে। ক্যালোরি বহুল যে কোনো খাবার আপনি যখন শরীরের চাহিদার অতিরিক্ত খাবেন তখন এখান থেকে ওজন বাড়বে। তাহলে কি খেলে ওজন কমে নাই, কি পরিমাণে খেলে ওজন কমে সেটা আপনাকে জানতে হবে। তাই জন্য আপনি যে খাবারগুলো বাড়িতে যে খাবারগুলো খেয়ে ওজন বাড়িয়েছেন আপনি ঠিক সে খাবারগুলো খেয়ে ওজন কমাবেন, কিন্তু পরিমাণটা আপনাকে বুঝতে হবে। যে বললাম আপনাকে ক্যালোরি ডেফিসিট শিখতে হবে, আপনার ডেইলি কতটুকু ক্যালোরি বার্ন হয় বা ডেইলি রিকোয়ারমেন্ট কতটুকু আর আপনি কতটুকু ইনটেক করছেন, এর মধ্যে ভারসাম্যটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি বাড়ির খুব স্বাভাবিক খাবার খেয়ে ওজনটা কমাবেন। তবে সেক্ষেত্রে কিছু কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে। আমাদের ওজন বেড়েছে মানে শরীরে শুধু ফ্যাট জমেছে, মানে যার যত ওজন বেশি তার শরীরে ফ্যাটের পরিমাণ তত বেশি থাকে। তাহলে এখন যে তোমার ফ্যাট জমেছে, তাই ফ্যাট জমে কোন খাবারগুলো থেকে সেটা একটু দেখতে হবে। মূলত আমাদের শরীরে ফ্যাট জমে সরাসরি তেল, তৈলাক্ত, ফ্যাটি জাতীয় খাবার যেগুলো, আর একটা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে, যেমন ভাত, রুটি, মুড়ি, চিড়া, খই। আর ফ্যাট বলতে তেল, তৈলাক্ত খাবার, তেলে ভাজা পোড়া খাবার, এগুলোতে। তো এই খাবারগুলো একটু কম খেতে হবে, অ্যাভয়েড করা যাবে না, কোনো কিছু স্কিপ করা যাবে না, আপনাকে কোয়ান্টিটি একটু কমাইতে হবে, তাছাড়া অন্য কিছু না। আপনি আগে যে পরিমাণ কার্বোহাইড্রেট খেতেন এখন তার চেয়ে একটু কমাই নেন, আপনি আগে যে পরিমাণ তেল ইউজ করতেন তার চেয়ে একটু কমাই নেন। আপনি যখন বাইরে থেকে সাপ্লাইটা কম দেবেন আপনার শরীরে, তখন শরীরে যে ফ্যাটগুলো আছে শরীর এইগুলো ভেঙে ভেঙে তখন কাজে লাগাবে, এভাবে আপনার ওজনটা কমবে। আমি যদি একটা উদাহরণ আপনাকে বলি, মনে করেন আমি হয়তো প্রত্যেকদিন সকালে একটা করে ডিম ভাজি খেতে অভ্যস্ত, তো একটা ডিম ভাজি করতে মিনিমাম 2 চা চামচ তেল লাগে। এখন আপনি যদি 2 চা চামচ তেল দিয়ে একটা ডিম ভেজে খান, এটা ক্যালোরি প্রায় 3 থেকে 4 গুণ বেড়ে যায়। এখন যদি আপনি ডিমটা প্রত্যেকদিন সিদ্ধ করে খান, ওই যে 2 চা চামচ তেল আপনি কম খেলেন, শরীর কী করবে, ওই 2 চা চামচ ফ্যাট আপনার শরীর থেকে ভেঙে কাজে লাগাবে। তার মানে আমি এটাও বলছি যে একটা ডিম যদি আপনি সিদ্ধ করে খান তার প্রায় 10 গ্রাম ওজন কমে যায়। মানে ব্যাপারটা শুনতে অবাক লাগলেও আপনি যদি হিসাব নিকাশে দেন এটা কিন্তু সত্য। ওজন কমানোর কি কোনো শর্টকাট উপায় আছে? আসলে সফলতার কোনো শর্টকাট উপায় নেই। যে ওজন কমাতে পারে এটা তার একটা সফলতা। মনে করেন কেউ 100 কেজি বা 120 থেকে ওজন কমে 70-তে চলে আসলো, তো এটা তার একটা বিশাল সফলতা। তো আসলে কোনো সফলতার এরকম শর্টকাট ওয়ে নেই, আমরা সবসময় শর্টকাট ওয়ে খুঁজি। শর্টকাটে আপনি কিছু ওয়ে পাবেন যেগুলো তো কি স্থায়ী হবে না। হ্যাঁ, যেমন মনে করেন আপনি হয়তো 3 দিনের মধ্যে একটা 2তলা বিল্ডিং গেঁথে ফেললেন, কিন্তু এই বিল্ডিংটি স্থায়ী হবে না। হ্যাঁ, শর্টকাট আছে, এখন অনেক ধরনের প্যাটার্ন আছে। অনেকে দেখা যায় কেউ কিটো ডায়েট করে, বা কেউ সব না খেয়ে থেকে যাচ্ছে, কেউ 2-3 দিন একটানা না খেয়ে থাকছে, শুধু পানি খাচ্ছে, এতে খুব দ্রুত ওজন কমে। কিন্তু এই ওজনটার সমস্যা কি হয়, এটা আপনি যখন ওজন কমে গেছে আপনি আবার যখন খাওয়া শুরু করবেন তখন দেখবেন এটা আবার আগের জায়গায় চলে আসছে। মাঝখানে যদি আপনার কষ্ট আর কিছু শারীরিক ক্ষতি তৈরি হয়। হ্যাঁ, তো এরকম শর্টকাট ওয়ে না খুঁজে আপনি জাস্ট একটা প্রপার ওয়েতে যাবেন। দেখেন, মনে করেন কেউ হয়তো 30 বছর বয়সে আসলে ওজন কমাইতে, ওজনটা এখন 120 কেজি, তা এখন তার 30 বছর ধরে ওজনটা 120 কেজি পর্যন্ত উঠেছে। এখন সে যদি 15 দিনে এই ওজনটা কমাতে চায়, এটা আসলে কোনোভাবেই সম্ভব না। এটা দিনের পর দিন অল্প অল্প করে বেড়েছে, অল্প অল্প করে বেড়েছে, তাহলে আপনাকে কমাইতে হবে ঠিক একইভাবে। আপনি যদি ধীরে ধীরে ওজন কমান তখন দেখা যাবে যে ওজনটা স্থায়ী হচ্ছে। ওজন অনেকভাবে কমানো যায়, ওই যে বলে না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, ব্যাপার হচ্ছে ওজন কমানোর চেয়ে ওজনটা কমিয়ে ধরে রাখাটা বেশি কঠিন হয়। এখানে দেখা যায় অনেকের অভিযোগ থাকে, বলে আমি তো ওজন কমালাম কষ্ট করে, আর 15 কেজি কমাইছিলাম, এখন আবার 17 কেজি বেড়ে গেছে। যারা এরকম শর্টকাট ওয়েতে ওজন কমায় তাদের এই প্রবলেমগুলো একটু বেশি দেখা দেয়। বাজারে আসলে অনেক ধরনের ফুড সাপ্লিমেন্ট পাওয়া যায় ওজন কমানোর জন্য, এগুলোর কার্যকারিতা কতটুকু, এই বিষয়ে আপনার পরামর্শ কি?
আসলে এটার কার্যকারিতা সম্পর্কে আমি বলতে পারবো না, কারণ এটা নিয়ে আমি কোনো সায়েন্টিফিক টেস্ট বা কোনো কেমিক্যাল টেস্ট আমি করে দেখি নাই। যারা এগুলো বিক্রি করে ওনারা বলে যে বিভিন্ন সরকারি সংস্থা থেকে এগুলো অনুমোদিত। আসলে কতটা অনুমোদিত সেটাও আমি জানি না, তবে এইগুলোর প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। এগুলো ওয়ান কাইন্ডস অফ বিজনেস বলা যায়। এখন একটা মানুষ যেটা নিয়ে বেশি সাফার করে, মানুষ সেখানে বিজনেস প্ল্যানটা সবচেয়ে প্রথমে সবার আগে সেখানে এটা বাস্তবায়ন করতে চেষ্টা করে। এখন দেখছে যে মানুষ ঠিক আছে, মানুষের হয়তো অনেক আছে যাদের ওজন বেশি, হয়তো অনেকে একটু রিচ ফ্যামিলির, টাকা পয়সার অভাব নেই, তো তাদের কাছে এই ব্যাপারগুলো প্রচার করে যে আপনি এটা খেলে ওজন কমে যাবে। আচ্ছা ঠিক আছে, তারপর দেখা যায় এখানে এই যে এটা যে রকম দাম পড়ে, মাঝে মাঝে অনেক ফুড সাপ্লিমেন্ট কোম্পানি হয়তো বা ব্যক্তি আমাদের কাছে আসে, তো আমি যখন হিসাব করে দেখি তাদের একবেলা মিল নিতে 180 থেকে 230 বা 50 টাকা পর্যন্ত লেগে যায়। জাস্ট একটা ওই কি বলে একটু পাউডার জাতীয় কিছু খাবার থাকে, তা আমি তাকে একবেলায় যদি 250 টাকা সাপ্লিমেন্টারি দিই, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার চেয়ে কম টাকায় আপনি খুব ভালো মতো ম্যানেজ করতে পারছেন। নর্মালি ওজন কমানোর খাবারগুলোর একটা বেসিক বৈশিষ্ট্য থাকতে হয়, এটা লো গ্লাইসেমিক ইন্ডেক্স হতে হয়। লো গ্লাইসেমিক ইন্ডেক্স যতগুলো ফুড আছে এগুলো মোটামুটি ওজন কমাতে বেশ সহায়ক হয়। লো গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে কি বোঝাতে যাচ্ছে? গ্লাইসেমিক ইন্ডেক্স বলতে বোঝায় যে একটা খাবার কত দ্রুত আমাদের শরীরে সুগার ছাড়ছে সেটা। নর্মালি চিনির গ্লাইসেমিক ইন্ডেক্সকে 100 ধরা হয়, এটার সাথে কম্পেয়ার করে যে এই পরিমাণটা খাবার কত দ্রুত কী পরিমাণে আমাদের রক্তে সুগার বাড়াচ্ছে, এটাকে তার গ্লাইসেমিক ইন্ডেক্স বলা হয়। যেসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 50-এর নিচে সেগুলোকে আমরা মোটামুটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স বলি। তো সেক্ষেত্রে দেখা যায় এই কোম্পানিগুলো ফুড সাপ্লিমেন্টারি কোম্পানিগুলো বলে যে আমার এই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 30, 35, 40 এরকম। কিন্তু আমি যদি খুব সহজ একটা হিসাব বলি, যেমন দুধের গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু 33 থেকে 35-এর মধ্যে, 33 থেকে 35-এর মধ্যে, তাহলে এটা কিন্তু ওই সাপ্লিমেন্টের চেয়ে অনেক অনেক লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড। দুধ হচ্ছে একমাত্র খাবার যেখানে ভিটামিন সি আর আয়রন ছাড়া সব ধরনের নিউট্রিয়েন্ট পাওয়া যায়। এটা খাইলে আর মানুষকে এক ফোঁটা পানি না খেলে কিন্তু মানুষ বাঁচতে পারে, কিন্তু ওই খাবারগুলোতে এই ধরনের নিউট্রিয়েন্ট সমৃদ্ধ নাও হতে পারে। তাহলে আমার কথা হচ্ছে যেটা 250 টাকার পার মিল খরচ হচ্ছে, আপনি জাস্ট 30 টাকার দুধ দিলে কিন্তু এটা রিপ্লেসমেন্টে হয়ে যাচ্ছে। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে এই যে ফুড সাপ্লিমেন্টারি কোম্পানিগুলো চলে কিভাবে, তারা মানুষের ওই যে ইমোশনটা বুঝতে পারে, যাদের ওজন বেশি ইমোশনটা বুঝতে পারে। ওই যে আপনি বললেন যে শর্টকাট কোনো ওয়ে আছে কিনা, এখন তারা জানে যে এরা শর্টকাটে ওজন কমাতে চাই। এখন যখনই একটা জিনিসের ক্ষেত্রে একটা প্রোডাক্টকে স্পেসিফিক করা হবে যেটা ওজন কমাবে, তাদের তো এটা গবেষণা করে দেখার কোনো ওয়ে নেই, তো তখন দেখা যাবে এটার দিকে তারা ঝাঁপিয়ে পড়ছে, পড়ে তারা এই জিনিসগুলো ব্যবহার করছে, করার ফলে মাঝে মাঝে কিছু দীর্ঘমেয়াদী জটিলতা আমরা এগুলো থেকে দেখতে পাই। কারণ যে কোনো খাবার যখন আপনি আমার শরীর যেটার সাথে অভ্যস্ত না, আমি আগে বলেছি আমার বাড়িতে যা রান্না হয় আমাকে সেটা খেয়ে ওজন কমাতে হবে, কারণ আমার শরীর সেটা তো অভ্যস্ত হয়েছে, কারণ ওই খাবারটা তো আমার শরীর অভ্যস্ত ছিল না। তাহলে এটার ক্ষেত্রে শরীর তার কিন্তু বিরূপ রেসপন্স বা প্রতিক্রিয়া দেখাতে পারে। অনেক সময় দেখা যায় অনেকের ওজন কমাতে গিয়ে অনেক চুল পড়ে যাচ্ছে, এর কারণটি আসলে কি এবং এটি পরিহার কিভাবে করা যায়? এটা পরিহার করা যায়, আগে কারণটা একটু বলি। কারণ হচ্ছে যদি কোনো কারণে একজন ব্যক্তি দেখা যায় ওজন কমানোর নামে সব ধরনের খাবার একেবারে কমাই দিচ্ছে, একদম মিনিমাম লেভেলে খাচ্ছে, যতটুকু তার দরকার তার হয়তো 5 ভাগের 1 ভাগ খাচ্ছে, তাহলে কিন্তু তার সব ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে। আমাদের চুলের গোড়াকে শক্ত রাখার জন্য আয়রন দরকার, ফলিক অ্যাসিড দরকার, আমাদের ক্যারোটিন দরকার, বিভিন্ন রকম প্রোটিন দরকার, আবার এটা জ্বালানি হিসাবে আমাদের কার্বোহাইড্রেটও দরকার। তো দেখা যায় যারা এই প্যাটার্নের ডায়েট করে, যেখানে কার্বোহাইড্রেট একেবারে থাকছে না, শাকসবজিগুলো খুব কম পরিমাণে খাচ্ছে, আবার ফলমূল বাদ দিচ্ছে, যেমন এটা আমি যদি কিটো প্যাটার্নটা বলি, সেকে দেখা যায় অনেক ধরনের মিষ্টি ফল, সব ধরনের মিষ্টি ফল খেতেও নিষেধ করে। অ্যাকচুয়ালি আপনি জানেন যে শাকসবজি যখন আমরা রান্না করে খাই এটা কিন্তু অনেক নিউট্রিয়েন্ট নষ্ট হয়ে যায়, কিন্তু ফল আমরা যখন সরাসরি চিবিয়ে খাই এটার 100% নিউট্রিশনটা আমরা পেয়ে যাই। তাহলে সেক্ষেত্রে আপনি এইদিকে প্রোটিন খাচ্ছেন কম, বা ওইদিকে কার্বোহাইড্রেট একেবারে বাদ দিয়ে দিচ্ছেন, আবার শাকসবজিগুলো মোটামুটি নষ্ট করেই খাচ্ছেন বলা যায়, ফ্রুটস যেহেতু খাচ্ছেন না, তাহলে অনেক ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যখন হয় তখন এগুলো আমাদের চুল আর স্কিনের উপরে মারাত্মক প্রভাব পড়ে। তো সেক্ষেত্রে দেখা যায় চুল পড়ে যাচ্ছে, মানে চুল আঁচড়ালে মানে অনেক মুঠো ভরে চুল চিরুনির সাথে চলে আসছে। তো তখন যারা এই ব্যাপারগুলো করে তখন আবার অন্যদিক মানে অন্যভাবে তারা অস্থির হয়ে যায়, যে ঠিক আছে ওজন তো একটু কমছে আবার চুলও তো পড়ে যাচ্ছে। একজন মানুষের সৌন্দর্যের একটা বড় পার্ট কিন্তু চুল, তাই না? একটা মানুষ যখন দেখবে যে তার মাথার চুল পড়ে যাচ্ছে তখন তার টেনশনটা বেশি হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটার করণীয় ক্ষেত্র হচ্ছে আমরা সবসময় বলি ব্যালেন্স ডায়েট করতে হবে, যে খাবারের মধ্যে খাদ্যের প্রধান 6টি উপাদান থাকতে হবে। এটা যদি একটা নির্দিষ্ট রেশিওতে থাকে তখন দেখা যাবে যে আপনার এই ধরনের সমস্যাগুলো হচ্ছে না। আমি বলি খাবারের এই 6টা উপাদান একটা প্যাকেজ, এখান থেকে কোনো একটা উপাদান যদি বাদ দেওয়া যায় তাহলে বাকি উপাদানগুলো ভালো কাজ করে না। প্রতি মাসে স্বাস্থ্যসম্মত উপায়ে কতটুকু ওজন কমানো ভালো?
এটা আসলে এক এক ব্যক্তির জন্য এক এক রকম হতে পারে। যেমন মনে করেন একজন অনেক লম্বা মানুষ যদি হয়, তার হয়তো মাসে 6 কেজি ওজন খুব সায়েন্টিফিক্যালি কমানো যায় কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আবার কারো হাইট যদি 5 ফিট হয়, তার জন্য আমরা বলি 3.5 থেকে 4 কেজি পারফেক্ট। যদি অনেক ছোট মানুষ হয়, মনে করেন কারো হয়তো ওই ইয়াং এজে আছে 16 বছরের মধ্যে, তো তখন আমরা তাদেরকে বলি যে মাসে সর্বোচ্চ 1 থেকে 1.5 কেজি ওজন কমাইতে হবে, কারণ এটা তাদের গ্রোথ টাইম। 10 বছরের একটা বাচ্চাকে যখন আপনি ওজন কমানোর নামে একটু খাবার কমাই দেবেন, তখন কিন্তু তার অন্যান্য নিউট্রিশনগুলো কম পড়ে যাবে, তখন তার গ্রোথটা থেমে যেতে পারে। এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে খুব সেন্সিটিভভাবে ওজন কমাতে হবে, তাদের কখনোই মাসে অন্তত 1.5 থেকে 2 কেজির বেশি ওজন কমানো যাবে না। কিন্তু যদি প্রাপ্তবয়স্ক হয়, হাইট অনুযায়ী 4 থেকে 5 কেজি খুব ইজিলি কমানো যায়। যেখানে এই ধরনের আপনি আগে যে কথাটা বললেন যে চুল পড়ে যাচ্ছে, স্কিন প্রবলেম হচ্ছে, এই ধরনের কোনো কমপ্লিকেশন দেখা দেবে না। আজকাল বাজারে ওজন কমানোর জন্য বিভিন্ন ধরনের চা অথবা কিটো কফি পাওয়া যায়, এগুলোর কার্যকারিতা ঠিক কতটুকু? আসলে এগুলো একদম দ্বিধাহীনভাবে বলা যায় এগুলো কোনো কার্যকারিতাই নেই। হ্যাঁ, কারণটা আমি বলি, এটার মূল মেকানিজমটা হচ্ছে এটা আপনার একটু ডিসেন্ট্রি টাইপের তৈরি করে। আপনি খাওয়ার পরপরই ডেইলি 8 বার 10 বার করে আপনাকে ওয়াশরুমে যেতে হবে। তা আপনি যতবার ওয়াশরুমে যাবেন, এটা আপনার শরীর থেকে তত বেশি ওয়াটার লস করে দেবে। তো দেখা যাবে প্রথম 2-3 দিন এটা মেনটেন করলে 3-4 কেজি ওজন কমে যাচ্ছে। এতে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটার ওয়েট কমে যাচ্ছে, আপনার শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যারা এটা ইউজ করে ওনারা মনে করে যে বাহ, খুব ভালো, তো 3 দিনে 3 কেজি ওজন কমে গেল। কিন্তু ওই যে উনি বারবার ডিসেন্ট্রির কারণে ওনার শরীর থেকে তখন কিন্তু অনেক ধরনের ইলেকট্রোলাইটস লস হয়ে যাচ্ছে। এটা কেউ কখনো কন্টিনিউ করতে পারে না। এটা জাস্ট দেখবেন যে এই ব্যাপারটা হচ্ছে এগুলো সবসময় অনলাইনে বিক্রি হয়, কেউ কখনো সরাসরি বিক্রি করে না। আপনি সরাসরি বিক্রি করলে তো আপনি মনে করেন আপনি বা আমি বিক্রি করছি, কাজ না হলে আমাকে ফেরত দিয়ে টাকাটা রিফান্ড পাওয়ার ব্যবস্থা আছে। কিন্তু এখানে অনলাইনে রিফান্ডের কোনো ব্যবস্থা নেই। ওরা জাস্ট অনলাইনে একবার সেল করে দেয়। ওই যে বলেছিলাম, মানুষের যে জায়গাটাতে দুর্বলতা সেটা নিয়ে বিজনেস ভালো করা যায়, তো ওরাও এই ব্যাপারটা নিয়ে বলে 3 দিনে 5 কেজি 7 কেজি ওজন কমে যাবে। এটা আসলে কোনোভাবেই সম্ভব না। একজন মানুষ যদি খুব প্রপার গাইডলাইন মেনে চলে, একদিনে সর্বোচ্চ 1/2 কেজি ওজন কমানো বা বাড়ানো সম্ভব, সর্বোচ্চ, তাও সেই রকম একটা প্রপার গাইডলাইন মেনে চলতে হবে। আমি বলি দেখেন, আপনাকে যদি 1 কেজি ওজন কমাইতে হয়, তাহলে ডেলি 7800 কিলো ক্যালোরি এনার্জি বার্ন করতে হবে। 7800 কিলো ক্যালোরি। আমি যদি আমার ডেলি খাবার প্যাটার্নটা বলি, আমি হয়তো ডেলি 2200 কিলো ক্যালোরি খাবার গ্রহণ করি, ধরে নিলাম। তাহলে আমাকে যদি 1 কেজি ওয়েট কমাইতে হয়, তাহলে কি করতে হবে? আমি যদি একদিন পুরা দিন না খেয়ে থাকি, কোনো এক্সারসাইজ নেই, পুরা দিন না খেয়ে থাকছি, তাহলে 2200 ক্যালোরি খাবার আমি কম খেলাম। তাহলে এবার আমাকে এক্সারসাইজ করে আপনাকে আরও অন্তত 5000 কিলো ক্যালোরি খাবার বার্ন করতে হবে। আমি সারাদিন না খেয়ে থাকলেও আমার 1/2 কেজি ওজন কমবে না, এর সাথে আমাকে আরও 5000 কিলো ক্যালোরি এনার্জি বার্ন করতে হবে, তবে আমার 1 কেজি ওজন কমবে। আর যদি আমি সারাদিন না খেয়ে থেকে এই 1500 কিলো ক্যালোরির মতো এনার্জি বার্ন করি, তাহলে সেক্ষেত্রে আমার 1/2 কেজি ওজন কমবে ডেলি। তাহলে এটা কিন্তু আসলে কঠিন একটা পথ। কাজে একদিনে 1/2 কেজি 1 কেজি ওজন কমবে, এই হিসাবগুলো কখনোই যুক্তিসঙ্গত না। ওজন কমাতে কিটো ডায়েট কতটা কার্যকরী? কথায় কথায় হয়তো আমি বলে ফেলেছি যে এটার ব্যাপারটা, কিটো ডায়েট কতটা কার্যকরী। আসলে ওজন কমাতে কিটো ডায়েট দুর্দান্ত কার্যকরী, কিন্তু এর সাথে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আছে, এইগুলোতে হচ্ছে একটু আমাদের কিছু শারীরিক জটিলতা তৈরি হয়। হ্যাঁ, দেখেন, কিটো ডায়েট এর অর্থ হচ্ছে এখানে আপনার কিছু কিটোন বডি বা কিটো অ্যাসিডিসিটি হওয়ার ঝুঁকি থাকে। স্পেশালি এখন এই কিটো ডায়েট যেভাবে প্রচারিত হচ্ছে, এখানে দেখা যায় সব শ্রেণীর মানুষই কিন্তু এটা করে নিচ্ছে। একজন ডায়াবেটিক ব্যক্তি কিটো ডায়েট করছে, একজন ওবিস পার্সনও কিটো ডায়েট করছে, বা অন্যান্য যে কোনো মানুষও কিটো ডায়েট করছে। এখন মনে করেন কিটো ডায়েট যদি একজন ডায়াবেটিক ব্যক্তি করে, সে রেগুলার সুগার চেক করছে, দেখছে হ্যাঁ সুগার তো ভালো আছে, কিন্তু সে কখনো কিটোন চেক করে না, কিটোন বডি চেক করে না যে তার আসলে কিটোন বডি বাড়ছে কিনা। যদি এটা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় কিটোসিটি হয়ে ওনার কিছু জটিলতা বা সেন্সলেস হয়ে মৃত্যু ঝুঁকিও কিন্তু থাকে। কিটো ডায়েট করা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখা যায়, যেটা আগে বললাম যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, ওনার ওজন কমাতে পারে দ্রুত, কিন্তু যদি হিস্ট্রি নিয়ে বা জরিপ করা যায়, দেখা যাবে বেশিরভাগই আবার আগের অবস্থায় ফিরে এসেছে। যেমন আমি যদি আমার চেম্বারের এক্সপিরিয়েন্সই আপনাকে বলি, এখানে দেখা যায় এখন প্রায় প্রত্যেকদিন 1-2 জন থাকে যারা আগে কিটো ডায়েট করে ওজন কমিয়েছে, কিন্তু এখন আবার ওজনটা আগের জায়গায় চলে গেছে, এখন তার ওজন কমাতে পারছে না। এখন বডি ওই ওজনের এগেনস্টে একটা রেজিস্ট্যান্স তৈরি করে ফেলেছে। আমাদের বডিতে একটা নিজস্ব মেকানিজম আছে, এই মেকানিজমটা যখনই আপনি ব্রেক করবেন, তখন দেখা যাবে বডি আবার নতুন একটা মেকানিজম তৈরি করে। তো সেক্ষেত্রে দেখা যায় একবার ওজন কমিয়ে একবার বেড়ে গেলে আবার কমানোটা কিন্তু বেশ টাফ হয়। আর সাথে সাথে যে চুল পড়ে যাওয়া, স্কিন প্রবলেম, আবার দেখা যায় আমাদের হজম শক্তি কিন্তু খুব দুর্বল হয়ে যায়। আমি এর আগে এরকম একটা পেশেন্ট পাইছিলাম, যেটাতে কিটো ডায়েট করার ফলে রোগী ওজন কমিয়েছে,
কিন্তু এখন সে স্বাভাবিক খাবারে ফিরবে। স্বাভাবিক খাবার যখনই সে খাচ্ছে তখন তার প্রচণ্ড ব্যথা হচ্ছে, পেট ব্যথা হচ্ছে, বমি হচ্ছে, তার মানে তার পাকস্থলী এই খাবারগুলো অবশ্য নিতে ভুলে গিয়েছে বা এটা কীভাবে কাজে লাগাতে হবে এটা ভুলে গিয়েছে। তো এটার আসলে ওজন কমাতে কার্যকারিতা আছে, কিন্তু এটা ধরে রাখাও টাফ, প্লাস হচ্ছে এর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। মাঝখানে আমরা একটু দেখছিলাম যে কয়েকজন মানুষ কিন্তু কিটো ডায়েটের ফলে মারাও গিয়েছে। তো কাজে এই ধরনের ঝুঁকিপূর্ণ ডায়েটগুলো থেকে বিরত থাকাটাই মনে হয় যুক্তিসঙ্গত হবে। বর্তমানে দেখা যাচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং অনেকের মাঝে অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে, এটি আসলে কতটা কার্যকরী? এটা আসলে দুর্দান্ত কার্যকরী একটা ডায়েট, এটা আমিও মাঝে মাঝে অনেকে সাজেস্ট করি, যদি কারো সুযোগ থাকে বা যদি কেউ মনে করে যে ওয়েট লস করে, শুধু ওয়েট লস করে না, সুস্থতার ক্ষেত্রে এটা খুব ভালো কার্যকরী ডায়েট। তবে এটার কিছু প্যাটার্ন আছে, এই প্যাটার্ন মেনে আপনাকে চলতে হবে। আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং বলতে একটা নির্দিষ্ট সময়ে আপনি খাবেন, বাকি সময় এটাকে খাবেন না, ফাস্টিং অবস্থা থাকবেন, সেটা দিনে রাতে যে কোনোভাবে হতে পারে। তা আমাদের দেশের বেশিরভাগ মানুষই করে কি, ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের নামে শুরুতে 7 ঘন্টা 17 ঘন্টার একটা প্যাটার্নে চলে যায়, মানে 7 ঘন্টা খাবে 17 ঘন্টা খাবে না। আমি বলি এটা না করে আপনি অল্প অল্প করে শুরু করেন, সব কিছু ধীরে ধীরে শুরু করা উচিত। যেমন আপনি প্রথমে 10 ঘন্টার একটা প্যাটার্ন, 10-14টা একটা প্যাটার্ন সেট করেন যে আপনি 14 ঘন্টা খাবেন, 10 ঘন্টা খাবেন, 14 ঘন্টা ফাস্টিং করবেন। এটা আপনি 2 সপ্তাহ বা 3 সপ্তাহ মেনটেন করেন, প্রথম দিকে একটু ওজন কমবে। এরপরে আপনি আবার এটাতে আপনি 10 থেকে 9 ঘন্টা বা 8 ঘন্টায় চলে যান। মানে এটার স্ট্যান্ডার্ড হচ্ছে আমি মনে করি যে 8 ঘন্টা প্লাস 16 ঘন্টা, অর্থাৎ 8 ঘন্টা খাবে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে খাবার শেষ করবে। এটা খুব নর্মাল একটা ব্যাপার। আমরা যদি দেখেন, যদি আমাদের ডেইলি খাবার প্যাটার্নটাও দেখি, এখনকার বেশিরভাগ মানুষই সকালে ব্রেকফাস্টে কিন্তু 10টা-11টায় করে, আর রাতেরটা একটু দেরি করে, রাতেরটা একটু আগে নিলে হয়ে যাচ্ছে। তাহলে আপনার ডেইলি ক্যালোরি রিকোয়ারমেন্ট যেটা থাকবে সেটা আপনি 8 ঘন্টার মধ্যে অল্প অল্প সময় ভাগ করে নেন। আর ওজন কমাতে হলে ডেইলি রিকোয়ারমেন্ট থেকে একটু কম খেতে হয়, ওইটুকু কমাই আপনি যদি ভাগ করে নিতে পারেন তাহলে এটা তো ওজন কমাতে খুব ভালো কাজ করে, এবং এটাতে আমাদের শরীরে ক্লান্তি আসে খুব কম। অন্যান্য ক্ষেত্রে দেখা যায় খাবারের পর আমাদের ভালো ক্লান্তি আসে, কিন্তু এখানে আসলে ক্লান্তিটা একটু কম আসে। কারণ এটা সেক্ষেত্রে বললাম যে শুধু ওয়েট কমাইতে না, সব ধরনের ডায়েটে, সব ধরনের রোগের প্যাটার্নই, এটা ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, কিডনি রোগের ক্ষেত্রে হতে পারে, ফ্যাটি লিভারের জন্য দুর্দান্ত কাজ করে। এগুলো ক্ষেত্রে আসলে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের কিন্তু যথেষ্ট ভূমিকা আছে। তো এটা আস্তে আস্তে আমার মনে হয় আরও জনপ্রিয় হবে। এখন মানুষ এটা সম্পর্কে ভালো জানে না। পিসিএস রোগীদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করে। তো এটা আমার মনে হয় এটা আস্তে আস্তে একটা মানে ডায়েটের দিক থেকে, অনেকগুলো নাম আছে ডায়েটের, তো এটা আমার মনে হয় জনপ্রিয়তার শীর্ষে পৌঁছাবে আস্তে আস্তে, আমার যেটা মনে হয়। অনেক সময় দেখা যায় ওজন কমানোর কথা চিন্তা করে ভাত খাওয়া একেবারেই ছেড়ে দিচ্ছেন কেউ কেউ, এটার কার্যকারিতা কতটুকু হতে পারে? এটা আসলে ওই কিটো ফর্ম যেটা বলে, কিটো ফর্ম মানে হচ্ছে আপনার কার্বোহাইড্রেট একেবারে বাদ দিতে হবে। সেক্ষেত্রে অনেকে ভাত, রুটি এই ধরনের খাবারগুলো খাচ্ছে না। তো এগুলো না খেলে দেখা যায় যে কিটো ডায়েটে যে প্রবলেমগুলো হয়, এখানে সেই ধরনের প্রবলেমগুলো হবে। দেখেন, আমরা জন্মের পরে 6 মাস বয়স থেকে ভাত খেতে অভ্যস্ত। তো এই ভাতের সাথে আমাদের জিভের টেস্ট বাডের একটা আলাদা কানেকশন আছে, বা ভাতের প্রতি আমাদের একটা আলাদা অ্যাফেকশন আছে। আপনি এমন অনেক মানুষ পাবেন, দেখবেন যে সারাদিন আপনি বাইরে থেকে বিরিয়ানি, পোলাও এগুলো খাওয়াই নিয়ে আসেন, বাড়িতে এসে ভাত না খাইলে ঘুম হয় না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো এটার প্রতি আমাদের শরীরে কিছু আলাদা আকর্ষণ আছে। তো আমরা সবসময় বলি আপনি আগে আপনার শরীরের কথা শোনেন বা বোঝেন, তবে কোনো কিছু অতিরিক্ত না। তাই ভাত বন্ধ করার দরকার নেই। ভাত খেয়েও অনেক ওজন কমাচ্ছে। নর্মালি আমার কাছে যারা আসে, আমি 3 বেলাও ভাত খেতে বলি। মানে যখন ভাত খেতে বলি তখন তারা নিজেরাই অবাক হয়ে যায় যে ওজন কমবে কিনা। তা আমি বলি আপনারা তো নিশ্চয়ই শুনে আমার কাছে আসছেন, তাহলে একটু ভরসা রাখেন, দেখেন কমে কিনা। তো পরে দেখেন না, দুর্দান্তভাবে ওজন কমছে, নর্মালি যেভাবে কমার কথা সেভাবে কমছে। তখন তারা বোঝে যে আসলে ব্যাপারগুলো তাহলে এতটা জটিল না। শুধু একটা হিসাব নিকাশের দরকার যে আমার কতটুকু দরকার, আমি কতটুকু নিচ্ছি। আমি ভাত থেকে ক্যালোরি নিচ্ছি নাকি চাল থেকে নিচ্ছি নাকি আটা থেকে নিচ্ছি, এটা ব্যাপার না। আমার ক্যালোরিটা ওই পর্যন্ত হলেই হবে। তবে আমি বলছিলাম খাবার বাছাইয়ের ক্ষেত্রে, আগেও বলেছি আবারও বলছি, একটু লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ফুডগুলো যদি সাজেস্ট করা হয়, এখান থেকে ভাত বা রুটি এগুলো থেকে ওজন কমানো যায়। তাহলে ভাতের ক্ষেত্রে আপনি মোটা সিদ্ধ চালের ভাত খান, অথবা ফাইবার সমৃদ্ধ লাল চালের ভাত খান। আটা ব্যবহার করলে আপনি লাল আটা বা বার্লি আটা এগুলো ইউজ করেন, করলে দেখবেন যেগুলো থেকে আপনি খুব ইজিলি ওজন কমাতে পারছেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দর্শকদেরকে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমার কথাগুলো আমি দর্শকদের কাছে পৌঁছে দিতে পারার জন্য। এবং এখন যে আসলে বর্তমান সময়ে ডায়েটের একটা প্যাটার্ন, অনেকগুলো প্যাটার্ন চালু হয়েছে, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকম অনলাইন ভিত্তিক ডায়েট অনেক অভ্যস্ত থাকে। তা আমার পরামর্শ থাকবে যে আপনি এরকম অনলাইন ভিত্তিক ডায়েট অভ্যস্ত না হয়ে আপনি একজন বিশেষজ্ঞর পরামর্শ নেন। কারণ আমরা বলি যে খাবার হচ্ছে আমাদের জ্বালানি, আমাদের প্রত্যেকটা মানুষ যেমন আলাদা, প্রত্যেকটা মানুষের শরীরে খাবার চাহিদাটাও আলাদা। যেমন আমার পোশাকটা কিন্তু আরেকজনের শরীরে লাগবে না, তাহলে আমার ডায়েটটা কেন আরেকজনের লাগবে? রাস্তায় যতগুলো গাড়ি চলে সকলে কিন্তু সবার কিন্তু একই প্যাটার্নের জ্বালানি দরকার হয় না, বা একই পরিমাণে দরকার হয় না। একটা গাড়ি 1 লিটারে 10 কিলোমিটার যায়, আর একটা 3 কিলোমিটার যায়। তাহলে প্রত্যেকটা গাড়ি যেমন আলাদা,
তার জ্বালানির চাহিদাটাও আলাদা, জ্বালানির ধরনটাও আলাদা। আমরা মানুষ যেমন আলাদা, আমাদের খাবার ধরনটা বা প্যাটার্নটাও আলাদা হতে পারে। একদম প্রেগনেন্ট মায়ের খাবার তালিকা আর একজন হার্টের রোগীর খাবার তালিকা তো একরকম হবে না। কিন্তু এই ব্যাপারগুলো আমরা বুঝতে চাই না। যারা দেখুন অনলাইন ভিত্তিক ডায়েট করে, এদের ডায়েটের প্যাটার্নগুলো একই রকম থাকে। তাই আমার পরামর্শ থাকবে এই ধরনের অনলাইন ভিত্তিক বা কোনো রকম বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া এই ধরনের অভ্যাসগুলো থেকে দূরে থাকা উচিত। কারণ এটা যখন যেমন আপনার জন্য উপকারী হতে পারে, এটা কয়েকগুণ ক্ষতিকরও কিন্তু হতে পারে। তো এই ব্যাপারে সবসময় আমার মনে হয় একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে কাজগুলো শুরু করা উচিত। কারণ এটা আহামরি জটিল কোনো কাজ না। তা আশা করি দর্শকরা এই ব্যাপারগুলো বুঝবেন, এগুলো একটু মেনে চলবেন। ধন্যবাদ সবাইকে। কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। পরবর্তীতে এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব এই আশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়।